তো আজকে আমাদের যে রুটিনটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম নেটওয়ার্ক 4.0, তো সেখানে কিন্তু আজকে আমরা আলোচনা করার টপিকসটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো চলো প্রথমে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারের মধ্যে আসলে কোন কোন টপিকস পড়তে হবে সেগুলো আমরা আগে জেনে নিই। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখলে তোমাদের কাছে মনে হইতে পারে যে আসলে এখানে অনেকগুলো প্রকারভেদ আছে, আসলে কি সবগুলো প্রকারভেদ পড়তে হবে কিনা? উত্তর হচ্ছে না ভাইয়া, আসলে তোমাকে সবগুলো প্রকারভেদ পড়তে হবে না। তোমাকে কোন কোন প্রকারভেদগুলো পড়তে হবে বা কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে শুরুতে। তো এখানে অনেকগুলো তোমার প্রকারভেদ বাদ যাবে, তোমার এখানে যে যে প্রকারভেদগুলো আমাদের করার প্রয়োজন পড়বে এগুলো এখানে শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি টাইপ 1 ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো প্রথমে তোমাদেরকে আমি বলে দিব যে এখানে কিছু প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলো তোমরা তোমাদের বই থেকে একটু দেখে নিবা। তোমাদের কাছে অনেকে কনসেপ্ট বুক থাকতে পারে, অনেকের কাছে মেইন বই থাকতে পারে, যেই বইটা থাকুক না কেন এগুলো তোমরা শুধুমাত্র একটু চোখ বুলিয়ে নিবে, ঠিক আছে? জাস্ট একটু দেখে নিবা। তোমাদের কাজ কি থাকবে, এটা দেখে নিও, নিজ দায়িত্বে একটু তোমরা দেখে নিও, ঠিক আছে? নিজ দায়িত্বে একটু দেখে নিও। তুমি যদি বলো কেন ভাই এগুলো দেখাচ্ছে না, কারণ এগুলো এতটা ইম্পর্টেন্ট না যেগুলা থেকে তোমাকে পরীক্ষা প্রশ্ন দিবে, ঠিক আছে? এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিবে, এতটা ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করা হবে। তো চলো প্রথমে আমরা দেখি ট্রেস কাকে বলে। তো ট্রেস কাকে বলে তার সংজ্ঞা তো আমাদের কখনো জানা যাবে না, মুখস্থ করা যাবে না। ট্রেস কি আমাদের জাস্ট সেটা জানতে হবে। ট্রেস হচ্ছে কি, দেখো এই যে মুখ্য যে কর্ণটা আছে, এই মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে, মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে তাদের যোগফল। তাহলে এখানে কি আছে, 2 আছে, 6 আছে, -5 আছে, ঠিক আছে? তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে একটু দেখো তো, 6 7 আর 8 থেকে 5 গেলে কত হয়, 3 হয়। তাহলে এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। ট্রেস মানে হচ্ছে মুখ্য পদে যে ভুক্তিগুলো থাকবে তাদের যোগফলটা হচ্ছে কি বলতো, ট্রেস, আর কিছু না। মাঝে মধ্যে আসতে পারে আবার নাও আসতে পারে। এবার কি বলছে, এই ম্যাট্রিক্সটির ট্রেস এর মান 8 হলে এ এর মান নির্ণয় করো। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রেস তারা বলে দিচ্ছে কত বলতো, তার ট্রেস বলে দিচ্ছে হচ্ছে 8। তাহলে আমরা কি জানি, ট্রেস হচ্ছে 1 + 4 + a, আর এই ট্রেসের মানটা তারা কত বলে দিছে বলতো, 8 বলে দিছে, 8 লিখলাম। তাহলে হচ্ছে 5 + a = হচ্ছে 8। তাহলে a = হচ্ছে কত, 3। 8 থেকে 5 গেলে কত হবে, 3 হবে। তাহলে এর ভ্যালু কত, 3। তাহলে এটাই অ্যান্সার। অ্যান্সার কত, বি। তো ট্রেস সংক্রান্ত যদি কখনো কোনো অঙ্ক পরীক্ষাতে তারা দিয়ে দেয়, খুবই সহজ, মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগফলকে আমরা ট্রেস বলতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স এটা আসলে কি, দেখো যে যদি আমি এ নামে একটা ম্যাট্রিক্স নিই, এ নামে যদি আমি একটা ম্যাট্রিক্স নিই, তো ম্যাট্রিক্সের ভুক্তিগুলো আমি নিলাম হচ্ছে, ধরে নাও যে 1 2 3 4 5 6 7 8 9। দেখো এটা 3/3 আকারের একটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করব। কি ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করা যায়, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা নির্ণয় করা যায় হচ্ছে কলামগুলোকে যদি আমি সারিতে রূপান্তর করি অথবা সারিগুলোকে যদি আমি কলামে রূপান্তরিত করি, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে কি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে দেখো এই যে সারি যেটা আছে, এই সারিগুলোকে আমি কলামে রূপান্তর করব, 1 2 3। আবার দেখো কত আছে, 4 5 6 4 5 6। আবার কত আছে দেখো, 7 8 9 7 8 9। ওকে, তাহলে আমরা এখান থেকে ছোট্ট একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সাপোজ ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্সের মাত্রা, যার মাত্রা হচ্ছে 2/3/2। তাহলে এ ট্রান্সপোজ যদি কখনো বের করো, তার মাত্রাটা হবে 2/3। মানে সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে কি বলতো, সারি। তো আমরা তো এটা দেখলাম, সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করলে এটাকে বলা হয় কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর এ যদি সাপোজ একটা ম্যাট্রিক্স হয়ে থাকে মাত্রা 3/2 যদি মাত্রা হয়ে থাকে, তাহলে এ ট্রান্সপোজ হচ্ছে কত হবে, 2/3। জাস্ট উল্টে যাচ্ছে মাত্রাটা, আর কিছু না। বিম্ব ম্যাট্রিক্সের বেশ কিছু গুণাবলী আছে, আমরা এই গুণাবলীগুলো একটু দেখতে পারি। যেমন দেখো, এটা তার একটা গুণাবলী যে কোন একটা ম্যাট্রিক্সকে তুমি একবার ট্রান্সপোজ করলা, তারপর তুমি তাকে যদি আরো একবার ট্রান্সপোজ করো, তাহলে এটা কিন্তু ঘুরে ফিরে কি হয়ে যাবে বলতো,
এ হয়ে যাবে, ঘুরে ফিরে এ হয়ে যাবে। আর এটা তোমার নর্মাল, একদম তুমি দেখলে দেখবে, না দেখলে নাই। সাধারণত 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, আর এদিকে হচ্ছে আমাদের 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। তো যদি তুমি কখনো দেখো যে দুইটা ম্যাট্রিক্স এরকম গুণ অবস্থায় আছে এবং তার উপর হচ্ছে প্রাইম দেওয়া আছে বা ট্রান্সপোজ দেওয়া আছে, তো আমরা এটাকে পেছন থেকে এভাবে লিখবো। আগে লিখবো হচ্ছে বি ট্রান্সপোজ, তারপর লিখবো হচ্ছে আমরা কি এ ট্রান্সপোজ। অনেকে আছে ভুল করে আগে এ ট্রান্সপোজ লিখে পরে বি ট্রান্সপোজ লিখে, এটা করা যাবে না। আগে বি, তারপর কি লিখবো, এ লিখবো। ঠিক আছে, এরপর আসি ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে। তুমি যদি বলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকারভেদ কোনটা, ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকারভেদ যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে প্রতিসম এবং বিপ্রতিসম। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রতিসম এবং বিপ্রতিসম। তো চলো আমরা এখন প্রতিসম নিয়ে একটু কথাবার্তা বলি। এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ চলে আসে, তো কিরকম এমসিকিউ আসতে পারে তো সেটা আমরা একটু দেখবো। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সের প্রথমে আগে তোমাকে শর্তটা জানতে হবে। প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো তো, তুমি কোনো একটা এ ম্যাট্রিক্স দেখছো, তাকে তুমি ট্রান্সপোজ করছো, মানে সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করছো। করার পর দেখছো যে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে এটা হুবহু হচ্ছে এ ম্যাট্রিক্সের মতোই, তখন তাকে তুমি বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর মধ্যে একটা শর্ত আছে, ভুক্তিগুলা, এটা হলো কি ভুক্তিগুলোর মধ্যে শর্ত। ভুক্তিগুলোর মধ্যে এই ধরনের শর্ত আছে, এ আই জে ইকুয়াল টু হচ্ছে এ জে আই, আর এটা হচ্ছে তোমার পুরো ম্যাট্রিক্সের উপরে শর্ত। তো এখন আমরা সেটা দেখবো যে আসলে কাহিনীটা কি হচ্ছে বা কিভাবে বুঝবো যে এটা আসলে প্রতিসম নাকি প্রতিসম না, সেটা আমরা এখন একটু দেখবো। তো প্রথমে আমি তোমাদের শিখাবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স গঠন। তোমরা যদি প্রতিসম ম্যাট্রিক্সটা যদি নিজে নিজে গঠন করতে পারো, তাহলে এই রিলেটেড তোমাকে যে কোনো এমসিকিউ দেখ না কেন তুমি হাসতে হাসতে ইজিলি করতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে আগে একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করা শিখি। তোমাকে আমি এ নামে একটা ম্যাট্রিক্স দিলাম, এ নামে একটা ম্যাট্রিক্স দিলাম। আমরা তো গঠন করা শিখবো, তাই না, গঠন করা শিখবো। তো এই বরাবর কে থাকে ভাই, এই বরাবর হচ্ছে মুখ্য কর্ণ থাকে। কে থাকে, মুখ্য কর্ণ থাকে, মুখ্য কর্ণ। তো এই মুখ্য কর্ণে তুমি যদি এখানে 3/3 আকারে যদি একটা ম্যাট্রিক্স নাও, তাহলে এই মুখ্য কর্ণে অবশ্যই কি 3টা ভুক্তি থাকবে। তাহলে এই মুখ্য কর্ণে তুমি যে কোনো ভুক্তি তুমি বসাতে পারবা, যে কোনো ভুক্তি, মাইনাস প্লাস জিরো যা মন চায় তাই বসাতে পারো। তো আমার মন চাইছে এখানে বসাইতে হচ্ছে -2, এখানে মন চাইছে হচ্ছে 0, এখানে মন চাইছে হচ্ছে 3, মানে আমি আমার মতো করে বসাইছি। মানে মুখ্য কর্ণে আমি যে কোনো ভুক্তি বসাতে পারবো, কোনো সমস্যা নেই, আমার মনে যা চাবে আমি তাই বসাতে পারবো। এরপরে এরপরে এই জায়গাটাতে তুমি জাস্ট লম্ব টান দিবা, এখানে একটা লম্ব টান দিলা, এখান থেকে এখানে একটা লম্ব টান দিলা, তারপরে এখান থেকে এখানে লম্ব টান দিলা, লম্ব টান দিলা। তো এখানে যে ভুক্তিগুলো থাকবে, এখানে যে ভুক্তিগুলো থাকবে, এই যে এখানে যে ভুক্তিটা থাকবে, তারপরে তোমার মানে এখানে যে ভুক্তিটা থাকবে, তারপরে এখানে যে ভুক্তিটা থাকবে, একই রকম ভাবে এখানে 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 যে ভুক্তিগুলো থাকবে, এই ভুক্তিগুলোর সম্পর্কটা কি হবে, এই ভুক্তিগুলোর সম্পর্ক হচ্ছে এ আই জে ইকুয়াল টু হচ্ছে এ জে আই। এটা হলো তাদের মধ্যে সম্পর্ক। যেমন দেখো এখানে যে ভুক্তিটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে A12। কেন 12? কারণ সে আছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে A12। আর এখানে যে ভুক্তিটা আছে সে কে বলতো, সে হচ্ছে A21। ভাই A21 কিভাবে, কারণ দেখো এ হলো 2 নাম্বার সারিতে আছে আর 1 নাম্বার কলামে আছে, এই জন্য A21। এই জন্য বলা হয় যে এই ভুক্তিগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে AI যে ইকুয়াল টু AJI। আর এই যে ইকুয়ালটা, ইকুয়ালটা কি বোঝাচ্ছে দেখো, সাপোজ ধরে নাও যে আমি এখানে হচ্ছে 5 বসাইলাম, তাহলে মনে রাখবা তোমাকে এখানেও 5 বসাইতে হবে। অর্থাৎ এ আই যে ইকুয়াল টু এ জে আই যেহেতু দেওয়া আছে, তার মানে ভুক্তিগুলো হচ্ছে ইকুয়াল হবে। তার মানে এই ভুক্তিটার মান যদি 5 হয় তাহলে এটাও 5 হতে বাধ্য। একই রকম ভাবে এটা যদি -2 হয় তাহলে এটাও -2 হতে বাধ্য। এটা যদি 5 হয়, সরি এটা যদি তোমার 7 হয়, এটা যদি 7 হয় তাহলে এটা 7 হতে বাধ্য। অর্থাৎ একই রকম হবে। এখন ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি যদি এখন এটাকে ট্রান্সপোজ করো, তুমি যদি এখন এটাকে যদি ট্রান্সপোজ করো, যদি মন চায় এটাকে ট্রান্সপোজ করতে, তুমি ট্রান্সপোজ করে দেবে, এটা একই রকম। দেখো -2 5 -2 সারিগুলোকে কলামে রূপান্তর করো, -2 5 -2, তারপর হচ্ছে তোমার 5 0 7, তারপর হচ্ছে -2 7 3। তুমি দেখো এ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ। অর্থাৎ তুমি যদি
এটাকে ট্রান্সপোজ করো, তাও তুমি দেখবা পুরোপুরি এ ম্যাট্রিক্সের মতো তৈরি হয়ে গেছে। তার মানে তুমি যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স তৈরি করতে পারো, তো এখান থেকে তোমাকে যে কোনো প্রশ্ন দিলে তুমি ইজিলি করতে পারবা। তার মানে এখানে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো আমি যা খুশি তাই বসাবো। এখানে আমি যে ভুক্তিগুলো বসাবো লম্ব বরাবর যদি চিন্তা করি, তাহলে এগুলো হবে এ আই জে ইকুয়াল টু এ জে আই। অর্থাৎ আমি এখানে যে ভুক্তি বসাবো, এখানে আমাকে কি করতে হবে, সেম ভুক্তিটাই বসাতে হবে। তাহলে আমি একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতে পারবো। তো এখন এই প্রতিসম ম্যাট্রিক্স গঠন সংক্রান্ত তাহলে তোমাকে যে কোনো ধরনের ম্যাথ দিতে পারে। যেমন এখানে একটা অঙ্ক দিছে, কি বলছো দেখো, যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা কি জানতাম যে প্রতিসম ম্যাট্রিক্সের এ আই জে ইকুয়াল টু হচ্ছে এ জে আই হবে, আর মুখ্য কর্ণে যা খুশি তাই বসতে পারবে, মুখ্য কর্ণে যা খুশি তাই বসতে পারবে। তাহলে আমরা একটু দেখি, প্রথমটা হবে না। কেন হবে না? কারণ দেখো মুখ্য কর্ণে 0 ঠিক আছে, বাট এখানকার ভুক্তি আর এখানকার ভুক্তি একই রকম হইতে হবে, একই রকম নাই। মুখ্য কর্ণ আমার যে কোনো কিছু হইতে পারে, যেমন তোমার এটাও হবে না, এটাও হবে না, বাট তোমার এটা হবে। ভাই এটা কেন হবে তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, b0 0 - b, মানে আমরা তো বলছিলাম যে মুখ্য কর্ণে আমার যে কোনো ভুক্তি হবে, মুখ্য কর্ণে আমার যে কোনো ধরনের ভুক্তি বসতে পারবে। আর এই জায়গাটাতে এই জায়গাটাতে এই জায়গাটাতে লম্ব চিন্তা করো, তাহলে এখানে কি হবে, এ আই জে ইকুয়াল হচ্ছে এ জে আই। এটা শর্ত এখানে ফুলফিল করতেছে। অথবা তুমি এই সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করলে তুমি এটাই খুঁজে পাবা, এটাই তুমি সঠিক উত্তর খুঁজে পাবা। ঠিক আছে, বি প্রতিসম ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমি এত কথা বলবো না, এর আগে আমি যা বুঝাইছি সেটাই এখানে হবে। শুধুমাত্র এর আগে যেমন তোমার ছিল এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, বাট এবার হবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ, আর কোনো পার্থক্য নাই। তো বি প্রতিসমের আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে বক্র প্রতিসম। যার নাম কি? বক্র প্রতিসম, বক্র প্রতিসম। তো এটা শর্তটা একটু মনে রাখতে হবে, যেটা শর্তটা কি, এটা শর্তটা একটু মনে রাখবো। আর এখানে আরেকটা কথা আছে যে প্রধান কর্ণের ভুক্তিসমূহ শূন্য হবে। এর আগে যেমন দেখো প্রতিসম ম্যাট্রিক্সে আমি বলছিলাম যে প্রধান কর্ণে যা খুশি তাই বসাতে পারবো, যা খুশি তাই বসাতে পারবো। বাট বক্র প্রতিসম বা বি প্রতিসমতে তারা বলে দিচ্ছে প্রধান কর্ণের ভুক্তিসমূহ তোমাকে শূন্য দিতে হবে, অন্যথায় তুমি বক্র প্রতিসম বা বি প্রতিসম গঠন করতে পারবে না। তাহলে এখন আমরা একটু করে ফেলি। প্রথমত হচ্ছে কি, মুখ্য কর্ণে, মুখ্য কর্ণে তোমাকে 0 0 0 এটা রাখতেই হবে, 0 0 0 রাখতেই হবে, কারণ এছাড়া তুমি বি প্রতিসম বা বক্র প্রতিসম তুমি গঠন করতে পারবে না। ওকে, এরপর এরপর এখানে যে ভুক্তিগুলো থাকবে, এখানে যে ভুক্তিগুলো থাকবে সেগুলো শর্ত আছে। এখানে যে ভুক্তি থাকবে, তারপরে এখানে যে ভুক্তি থাকবে, তারপরে এখানে যে ভুক্তি থাকবে, এখানে এখানে আরেকটা হচ্ছে এখানে। যেমন দেখো এখানে তুমি যদি কখনো 5 নাও, তাই তোমার এখানে হচ্ছে -5। কেন? কারণ দেখো শর্তে বলা আছে এ জে এ আই জে ইকুয়াল হচ্ছে এ জে আই, তবে এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। তার মানে এখানে লম্ব বরাবর যে ভুক্তিগুলো থাকবে তারা একই রকম হবে, মানে একই হবে, কিন্তু চিহ্নের দিক থেকে বিপরীতটা হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি -7 দিই, তাহলে আমি এখানে বলবো হচ্ছে 7। এখানে যদি আমি দিই 2, তাহলে এখানে দেবো কি বলতো -2। তার মানে একটা হচ্ছে বিপরীত হবে। ঠিক আছে, একটা বিপরীত। এখন তুমি যদি এখানে এ ট্রান্সপোজ করো, তাহলে দেখবে এটা -a এর সমান হচ্ছে। তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে এখন কি বলতো, বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে, যেমন এই একটা এমসিকিউ, পপুলার একটা এমসিকিউ, যেটা দিয়ে বলছে যে বক্র প্রতিসম হলে এ বি সি এর মানগুলো কি হবে, এ বি সি এর মানগুলো কি হবে। দেখো বক্র প্রতিসম যদি হয়ে থাকে, তাহলে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো হবে, মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো হবে, যে বক্র প্রতিসম বলছে, তাহলে এ বি সি অবশ্যই কি হইতে হবে, 0 0 0 হইতে হবে। আর বক্র প্রতিসম মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হইতে হবে, 0 0 0 হইতে হবে। তার বলছে নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, তবে এখানে বি প্রতিসম ম্যাট্রিক্স বের করতে হবে খুঁজে খুঁজে। যেমন প্রথমে দেখো এটা বাদ হবে, কেন বাদ হবে এটা, কারণ এখানে তোমার মুখ্য কর্ণে 0 নাই, একটাতে 1 চলে আসছে। এবার এটাতে দেখি -2 2 3 3, এই যে এটা ভুল আছে, এটা হবে না, এটা তো এমনিতে বাদ। তারপর দেখো 0 0 0 -2 2 ঠিক আছে, -3 3 ঠিক আছে, 4 -4 ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এটাও হবে না, কেন হবে না দেখো, -3 এই যে -4 -5, এটা ভুল আছে। তার মানে শুধুমাত্র সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। তার মানে আমরা যখন বি প্রতিসম ম্যাট্রিক্স যখন আমরা গঠন করতে শিখলাম, তখন কিন্তু আমাদের কাছে এসব কোনো এখন ব্যাপারই মনে হচ্ছে না।
তাই না? তারপরে প্রতিসম ম্যাট্রিক্স হোক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স হোক, এখন আমরা এগুলো ইজিলি করতে পারবো। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সে তুমি শুধুমাত্র শর্তটা জানবে, এর থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। সমঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে শর্তটা হচ্ছে কি এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ, সমঘাতী মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ, বি স্কোয়ার ইকুয়াল টু বি, সি স্কোয়ার ইকুয়াল টু সি, এগুলোকে আমরা কি বলবো? সমঘাতী ম্যাট্রিক্স বলবো। তারপর হচ্ছে অভেদ ঘাতী, বলাই আছে অভেদ, বলাই আছে অভেদ। তারপর অভেদ ঘাতী মানে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি আই, অভেদ ঘাতী মানে আই থাকবে, ঠিক আছে? অভেদ ঘাতী মানে কি থাকবে? আই থাকবে। এবার আমরা চলে আসবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের শর্ত। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পারো না আসলে এমন কেউ নাই, বাট তাও আমাদের একটু শিখে রাখতে হবে, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগের শর্তটা কি? শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সটির মাত্রা সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যা সমান হতে হবে। যেমন দেখো, এ যদি একটা ম্যাট্রিক্সের মাত্রা হয়ে থাকে 2/3, বি যদি আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা হয়ে থাকে 2/3, তাহলে দেখো এ আর বি এর মাত্রা কিন্তু এখানে কি আছে? সেম আছে। তাহলে তুমি যদি এখন এই দুটাকে যোগ করো, তুমি যদি এখন এই দুটাকে যোগ করো অথবা তুমি যদি এই দুটাকে বিয়োগ করো, তাও এদের মাত্রাটা কি থাকবে? সেম থাকবে। তাও এর মাত্রাটা কি থাকবে? সেম থাকবে। কেন? কারণ তোমার মনে রাখবা এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্সের মাত্রা যদি একই হয় তাহলে যোগ করা পসিবল, আবার যদি একই হয় তাহলে বিয়োগ করা পসিবল। এবং ওই যে যোগফল বা বিয়োগফল তুমি যে ম্যাট্রিক্সটা পাবা তার মাত্রাটা কি হবে? প্রথম দুইটা ম্যাট্রিক্সের মাত্রার সমান হবে, ঠিক আছে? যেমন তোমার এরকম টাইপের কিছু অঙ্ক আছে যে এ ম্যাট্রিক্স থেকে টোয়াইজ আই বিয়োগ করতে হবে, তো 2i, মনে রাখবে যে আই এর মাত্রা কত, এটাকে অভেদক ম্যাট্রিক্স, তা আই এর মাত্রা কত এখানে বলে দেওয়া নাই। মনে রাখবে এই আই এর মাত্রা হচ্ছে অন্য একটা ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে। যেমন এখানে এ ম্যাট্রিক্স আছে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তারপর আমরা এখান থেকে যদি 3/3, তারপর আমরা এখানে ধরে নিব যে এটা বলতে অ্যাকচুয়ালি i3 কে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? i3 কে বোঝাচ্ছে। সাপোজ ধরো যে এ ম্যাট্রিক্সটা যদি কখনো 2/2 হইতো, তাহলে আমি বলতাম যে এটা অ্যাকচুয়ালি তোমার 2 মানে 2/2 বা i2 বোঝাচ্ছে এই অভেদক ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তাহলে এখন আমরা বলবো কি এ 3 5 1 4 0 2 1 6 4 -2i যায় 2 দিয়ে তোমরা ডিরেক্টলি গুণ করে দিবা অভেদক ম্যাট্রিক্সে, তাহলে এটাই পাবা, এটাই পাবা। এখন তুমি শুধুমাত্র একে বিয়োগ করে জাস্ট, আশা করি বিয়োগ করতে পারবা। যে a মাইনাস হচ্ছে 2i যায়, 3 থেকে 2 গেলে কত হবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। 5 থেকে 0, 1 থেকে 0 গেলে এগুলাই হবে। 4 থেকে 0 গেলে 4ই হবে। 0 থেকে এবার 2 কে বিয়োগ করো, তাহলে কি পাবা? -2 পাবা। তারপরটা 2a পাবা। 1 থেকে 0 গেলে 1, 4 থেকে 2 গেলে 2। তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে যেহেতু সবগুলোই শূন্য, শুধুমাত্র মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবই তো শূন্য, তো ব্যাপারটা কি হয় যে তুমি কোনো একটা সংখ্যা থেকে 0 কে বিয়োগ করলে তো কোনো একটা সংখ্যাই হবে, তাই না? তো আমাদের এখানে দেখো যে শুধুমাত্র কিন্তু এই মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে এগুলোর মান কিন্তু চেঞ্জ হয়েছে এই যে এ ম্যাট্রিক্স থেকে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় না। যেমন দেখো এখানে দেখো 5 1, যে 5 1 আছে, 4 2 4 2 আছে, 1 6 1 6 আছে, তো শুধুমাত্র মুখ্য কর্ণটার পরিবর্তন ঘটছে। তো মনে রাখবা যখন তুমি অভেদক ম্যাট্রিক্স বিয়োগ করবা তখন শুধুমাত্র এই এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকবে এগুলোই চেঞ্জ হবে, আর অন্য কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না এখানে। তো এটা তুমি খুঁজে দেখো অ্যান্সার কোনটা হবে। 1 -2 2 5 1 4 2 1 6, তাহলে বি হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। তো এইভাবে তোমাকে যে কোনো সময় একটা বিয়োগ বা যোগ দিলে তুমি ইজিলি করতে পারবা। যেমন এটা আমি তোমাকে বলবো তুমি নিজে করো, ডু, এটা আমার করে দেওয়ার কোনো দরকার নেই। তবে দেখো স্যাররা কিন্তু এখানে একটু দুষ্টমি করছে। কি দুষ্টমি? তোমাকে আগে তারা বি ম্যাট্রিক্স বলছে, পরে এ ম্যাট্রিক্স বলছে, বাট প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে a - b, তার মানে আগে a হবে পরে কিন্তু ভাইয়া b হবে। এটা একটু খেয়াল রেখো, আগে a পরে কি হবে? b হবে। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ ছাড়া তো আমরা আসলে চলতেই পারবো না, তাই না? ম্যাট্রিক্সের গুণ আমাদের লাগবেই। যে কোনো সময় যে কোনো জায়গাতে ম্যাট্রিক্সের গুণন থেকে প্রশ্ন চলে আসতেই পারে, ম্যাট্রিক্সের প্রশ্ন চলে আসতে পারে। তো ম্যাট্রিক্সের গুণনের শর্তে আমরা চলে আসলাম। তো প্রথমে চলে আসি ম্যাট্রিক্সের গুণনের শর্ত কি।
তো দেখো এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে প্রথম ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারি সংখ্যা, কলাম সংখ্যা সারি সংখ্যা। তো আমরা যদি এ একটা ম্যাট্রিক্স নিই, এখানে নিলাম 2/3, এখানে গুণ দিলাম, বি একটা ম্যাট্রিক্স নিলাম 3/4 নিলাম, ইকুয়াল টু সি নামে একটা ম্যাট্রিক্স, তার মাত্রাটা কি হবে? তার মাত্রা হবে 2/4। তো আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে কেবলমাত্র ম্যাট্রিক্সে গুণ করা সম্ভব হবে। তাহলে এই যে একটা গুণফল ধরে নাও সি পাইলাম, সি নামে একটা ম্যাট্রিক্স, তাহলে এই গুণফলের মাত্রাটা কি হবে? গুণফলের মাত্রাটা ঠিক এরকম হবে যে আমার এই যে 3 আর 3 যদি আমি বাদ দিয়ে দিই, অবশিষ্ট কি আছে ভাই? 2 আর 4। তাহলে এই 2 আর 4 এটাই হচ্ছে তার মাত্রা, এটা তার মাত্রা। এটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তী আমি এখান থেকে তোমাকে আরেকটা জিনিস বুঝাবো। আপাতত আমরা এইটাই শিখলাম যে গুণন করে কিভাবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ইকুয়াল হতে হবে। তাহলে গুণফলের মাত্রা কি হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম। এখন আমরা এখান থেকে বেশ কিছু একটু প্রবলেম দেখি, যেমন এই অঙ্কগুলো খুবই পপুলার অঙ্ক এবং কমন অঙ্ক, যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসে। যেমন এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা তোমাকে দিয়ে দেওয়া আছে, দেন বলছে যে এই ম্যাট্রিক্সটার মাত্রাটা নির্ণয় করতে হবে তোমাকে। তো আমার এ বি সি তোমাকে তারা বলছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। তো ফার্স্টে তারা তোমাকে বলছে এ ট্রান্সপোজ, কি বলছে? এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজটা কি হবে বলতো? 5/4 হবে, 5/4। আর বি তোমাকে আগে থেকে দেওয়া আছে কত? 5/4। মানে এত কিছু না লিখলেও চলে। তো আমার এখানে কি বলছে? এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি, এ ট্রান্সপোজ প্লাস বি। তার মানে আসলে যোগ করতে বলছে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যখন তোমাকে দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করাইছিলাম তখন একটা কথা বলছিলাম, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে যোগফলের মাত্রাটা ওই এ আর বি এর মাত্রা সমানই হইতে হবে, তাই না? তাহলে আমাদের এ ট্রান্সপোজ আর বি এদের মাত্রা কত ভাই? 5/4, 5/4। তাহলে আমি কি বলতে পারি না এদের যোগফলের যে মাত্রাটা, এই মাত্রাটা হবে হচ্ছে 5/4? এখানে তার কোনো কথা নেই, যোগফলের মাত্রা কি হবে? 5/4 হবে। আর তার সাথে ভাই কত সি আছে, সি এর মাত্রা কত ভাই? সি এর মাত্রা হচ্ছে আপনার 4/2, 4/2। তাহলে দেখো এই যে 4 আর 4 মিলে গেছে, তাহলে পড়ে আছে কত? 5/2। তাহলে 5/2 হচ্ছে অ্যান্সার। মানে তুমি এটা যত দ্রুত করতে পারো এটা তোমার জন্য বেটার। যেমন দেখো এই অঙ্ক একটা জিএসটি তে আসছিল 22-23-এ। তো এখানে আগের অঙ্কটা একটু উল্টা। যেমন দেখো আগের অঙ্কে তোমাকে এইটার মাত্রা বের করতে বলছে, আর এবার মজার ব্যাপার হচ্ছে এইটার মাত্রা তোমাকে তারা প্রশ্নে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে তোমাকে হচ্ছে কার মাত্রা বের করতে হবে? সি ম্যাট্রিক্সের মাত্রা বের করতে হবে। কার মাত্রা? সি ম্যাট্রিক্সের মাত্রা বের করতে হবে। ওকে, তো দেখো তারা তোমাকে প্রশ্নের মধ্যে এর মাত্রা দিছে কত? এর মাত্রা দিছে আমাকে 4/5। তারপর হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু হচ্ছে সি, এটার মাত্রা তারা আমাকে দিছে কত? 5/2 দিছে, 5/2 দিছে। ঠিক আছে, তো এখানে একটু কথা আছে, এবার দেখো যে আমরা এটা কিভাবে বের করব। তো প্রথমত হচ্ছে তুমি এই পুরোটার মাত্রা একবারে বের করে ফেলতে পারবা, এই যে এতটুকুর মাত্রা একবারে বের করতে পারবা। কিভাবে? তো এখানে কি এ ট্রান্সপোজ বলছে না, তোমার এ ম্যাট্রিক্সের মাত্রা জানা আছে। তুমি যদি বলো আমার এ ট্রান্সপোজের মাত্রা কত হবে ভাই? 5/4। এ ট্রান্সপোজের মাত্রা হচ্ছে 5/4। আমরা তো একটা কথা জানি যে আমার এ ট্রান্সপোজের মাত্রা যা হবে, বি এর মাত্রা যা হবে, এটার যোগফলের মাত্রাটা সেমই হবে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে সেম কথাই। তার মানে আমরা কি বলতে পারি এটা পুরাটার মাত্রা, এটা পুরাটার মাত্রা 5/4 হবে। প্রত্যেকটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে মাত্রা, পুরোটার মাত্রাটা সেমই হইতে বাধ্য থাকবে, 5/4। সি এর মাত্রা আমি জানি না, সি এর মাত্রা জানি না, ইকুয়াল টু কত এখানে আছে? 5/2। এখন ভাই তোমার হচ্ছে এই সি এর মাত্রা তোমাকে বের করতে হবে। তাহলে সি এর মাত্রাটা কিভাবে বের করা যায় চলো আমরা হচ্ছে এখান থেকে খুব সহজে বুঝে নিই। যেমন দেখো এখানে তোমার এ এর মাত্রা আর সি এর মাত্রা ধরো তোমার কাছে জানা আছে, তুমি বি এর মাত্রা জানো না, বি এর মাত্রা তুমি জানো না, এটা মাত্রা তুমি জানো না, এটা তুমি বের করতে যাচ্ছ। তুমি এটাকে মাত্রা কিভাবে বের করতে পারবা চলো একটু আমরা বোঝার চেষ্টা করি। যেমন দেখো ধরুন এটা নাই তোমার কাছে, এটা আমি এখন বের করার চেষ্টা করতেছি। প্রথমে আমি দেখব যে সামনে যে ম্যাট্রিক্সটা থাকবে তার সারি কলাম, তার কলাম কত? 3। তাহলে এই 3টা এখানে বসবে, যেহেতু গুণ করতে হবে, তার মানে এইখানকার 3 এখানকার 3 মিল থাকতে হবে। তো ধরুন আমি বি এর মাত্রা জানি না, এই জন্য আমি কি করবো? প্রথমে এ ম্যাট্রিক্স আগে দেখবো যে তার কলাম সংখ্যা কত? 3। তাহলে আমি এখানে তার সারি সংখ্যা 3 বানিয়ে দিব। এরপরে
এরপরে আমার যে এই যে গুণফলের যে মাত্রাটা না, এই গুণফলের মাত্রার পরে যে কলামটা থাকবে সেটা আমি এখানে বসাই দিব, এখানে বসাই দিব। কেন? কারণটা হচ্ছে 3 আর 3 বাদ যায়, পরে অবশ্যই থাকতে হলো 2 আর 4, যেটা আমরা এখানে বসাই দিতাম, তাহলে আমরা যদি এখন এইটাকে যদি সেম ভাবে চিন্তা করি, এটাকে যদি আমরা সেম ভাবে চিন্তা করি, তাহলে আমরা এটাকে এইভাবে বলবো, দেখো যে এখান থেকে 4 আসবে হচ্ছে এই জায়গাটাতে, আর এখান থেকে 2 আসবে হচ্ছে এই জায়গাটাতে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত? 4/2। অ্যান্সার কত? 4/2। এরকম তারা তোমাকে যে কোনো সময় যে কোনো অঙ্ক দিয়ে দিতে পারে। তা তোমাকে এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়ে বলছে, তবে এ বি কত হবে, তার মানে কি, জাস্ট গুণ করতে বলছে। তো আমাদেরকে ম্যাট্রিক্সের গুণ খুব ভালো মতো করে শিখতে হবে। তো আমি তোমাদেরকে এটা করে দিই, এটা তো পরেরটা তোমরা নিজে করতে পারবা। এ বি এর গুণ করতে বলছে, যে দেখো বি এর মান, তার মানে আমরা এ বি গুণ করতে গেছিলাম, কিন্তু এ বি না, আমাকে তাহলে বি এ গুণ করতে বলছে। তো আমরা চলো বি এ গুণ করি। বি এ, বি ম্যাট্রিক্স কত? I -1 -1 -i, আর এ কত? 1i -i 1। চলো এবার একটু গুণ করে দিই। i এর সাথে 1 গুণ করলে i, -1 এর সাথে -i গুণ করলে কি হবে? +i। আশা করি ম্যাট্রিক্সের যোগ আমরা প্রত্যেকে পারি, গুণ আমরা প্রত্যেকে পারি, এটা নতুন করে শেখানোর কিছু নাই। প্রথমে আমরা দেখো সারি বরাবর যাবো, কলাম বরাবর নামবো। এই সারি বরাবর গেলাম, কলাম বরাবর নামলাম। i এর সাথে 1, -1 এর সাথে -i। এবার আবার দেখো সারি বরাবর যাবো, কলাম বরাবর নামবো। i এর সাথে i গুণ করলে হচ্ছে i স্কোয়ার, -1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে -1, -1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে -1, তারপর -i এর সাথে -i গুণ করলে হচ্ছে +i স্কোয়ার। তারপর দেখো -1 এর সাথে i গুণ করলে হচ্ছে -i, তাহলে আমরা এখানে কি করবো দেখো, i আর i যোগ করলে হচ্ছে 2i, i স্কোয়ারের মান দেওয়া তোমার এখানে বলে দিচ্ছে, বাট না বলে এটা আমরা জানি জটিল সংখ্যা থেকে, যে i স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে -1 আর -1 হচ্ছে -2। আবার দেখো i স্কোয়ার -1, তার মানে এখানে -2 হয়ে যাবে, এখানে -2i যায়। দেখো এটা কার সাথে মিলে গেছে, 2i যায়, -2 -2 -2i যায়। সি, ভেরি গুড। এটা তোমরা নিজেরা করতে পারবা, এ বি এর মান তোমরা নিজেরা বের করতে পারবা, গুণ। এটা নর্মাল একটা অঙ্ক, আমরা ম্যাট্রিক্সে গুণ আসলে আমরা ইজিলি করতে পারবো, আশা করি প্রবলেম হবে না। এবার আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা প্রত্যেকে জানি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। নির্ণায়কের মান যদি শূন্য হয়ে থাকে তখন তাকে আমরা কি বলি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে থাকি। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। নন ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। তো আমরা এটা ইনভার্স ম্যাট্রিক্সে গিয়ে দেখবো, সমস্যা নেই, বাট আবার শিখে রাখি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। তো জাস্ট মনে রাখবো যে নির্ণায়কের মান যদি কখনো শূন্য হয়ে থাকে তখন আমরা তাকে কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে থাকবো। নির্ণায়কের মান শূন্য হলে তাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্সে বলে থাকবো। আর কিছু নেই, এর থেকে আর বেশি কিছু জানা দরকার নেই। এখানে প্রচুর অঙ্ক আছে, যেমন দেখো একটা অঙ্ক বলছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর মানটা নির্ণয় করো। তো চলো আমরা নির্ণায়কটা আগে বের করি, যে নির্ণায়কের মানটা কার সমান হবে? 0 সমান হবে। তাহলে আমরা বলবো হচ্ছে পি -4 পি +2। হ্যাঁ, এবার গুণ করলাম, তারপর ফর্মুলার মাইনাস 8 দুগুণা কত? 16। এখন যেহেতু ব্যতিক্রমী বলছে, তার মানে ইকুয়াল টু কত বলবো? 0 বলবো, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার, তারপর দেখো 2p মাইনাস হচ্ছে 4p, তারপর এখানে মাইনাস, এখানে একটু ইয়া হয়ে গেছে, পি স্কোয়ার মাইনাস, তুমি একবারে করতে পারো 2p - 4p, তার মানে হচ্ছে -2p মাইনাস হচ্ছে 8 - 16 ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি মিলটা আমরা প্রত্যেকে পারি, মিলটাম 24 ইকুয়াল টু হচ্ছে 0। 4 6 24, পি স্কোয়ার মাইনাস 6p + 4p - 24 ইকুয়াল টু হচ্ছে 0। হচ্ছে পি নিলে p - 6 + 4 p - 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে একটা হচ্ছে তোমার p ইকুয়াল টু 6 আর আরেকটা হচ্ছে p ইকুয়াল টু -4। তাহলে দেখো -4 আর 6 এটাই হচ্ছে অ্যান্সার, -4 আর 6 এটাই হচ্ছে অ্যান্সার।
যেমন দেখো তার তোমাকে বলছে এটা ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হলে পি এর মানটা নির্ণয় করো। এই পি এর মানটা ব্যতিক্রমী হলে পি এর মানটা নির্ণয় করো। তার মানে আমরা এখানে কি বলবো যে এটা নির্ণয়কের মানটা কার সমান, জিরোর সমান। তো জিরোর সমান হলে তুমি কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। আর যদি বলো ভাই এটা নির্ণয়কটা আবার আমি কেমনে বের করব, নর্মালি দেখো যে আমরা এটাকে বিস্তৃতি যদি করি, 1 কে প্রথমে আমরা নিব, বিস্তৃতি করতে হবে। 1 কে নিলে সারিবাদ কলামবাদ সারিবাদ, তাই তুমি এখানে পাবা হচ্ছে 0 প্লাস হচ্ছে 3, ভাই যে গুণ করো 0 মানে হচ্ছে প্লাস 3, তারপর মাইনাস 3, প্রথমটা নিতে হবে প্লাস, তারপরটার জন্য মাইনাস, তারপরের জন্য হচ্ছে কি বলতো প্লাস, তো মাইনাস এভাবে কেটে দাও। তাহলে তুমি পাবা হচ্ছে কি 2p মাইনাস হচ্ছে 3, 2p মাইনাস হচ্ছে কত 3, এরপর হচ্ছে প্লাস 2, তাহলে তুমি পাবা এখানে হচ্ছে -2 0, -2 প্লাস 0 দিলাম ইকুয়াল টু, ব্যতিক্রমী বলছে না, ইকুয়াল টু কত 0। তাই তুমি এখানে পাবা হচ্ছে 3 মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4 ইকুয়াল টু কত 0। এখন তুমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। তাহলে আমাদের হচ্ছে 9 10 11 12, 12 থেকে 4 গেলে হচ্ছে 8, 8 মাইনাস 6p ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে p ইকুয়াল টু হচ্ছে 8/6 মানে হচ্ছে কত 4/3। তার মানে এটা অ্যান্সার হচ্ছে কত বলো তো 4/3। এটা তোমরা নিজেরা করতে পারবা ডু, ঠিক আছে। তার মানে এরকম ব্যতিক্রম ম্যাট্রিক্স সংক্রান্ত তোমরা যে কোনো অঙ্ক ইজিলি করতে পারবা, ঠিক আছে। এবার হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা এখানে আরেকটা আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের এক্সাম্পল, তোমরা নিজেরা করবা যে কে এর কোন মানের জন্য এ ইকুয়াল টু, এইটা একটা ম্যাট্রিক্স যে বলছে ইনভার্টিবল হবে না। তাই না, অনেকে ভাবে যে ইনভার্টিবল মানে আবার কি বোঝায়, বা এখানে ইনভার্টিবল হবে না পুরাটা মিলে বোঝাচ্ছে হচ্ছে ব্যতিক্রমী, পুরাটা মিলে কি বোঝাচ্ছে ব্যতিক্রমী বোঝাচ্ছে, মানে জাস্ট কথাটাকে তারা উল্টাই দিচ্ছে। তার মানে আমরা এখানে বলতে পারি কি বলতো নির্ণয়কের মানটা কার সমান, 0 সমান। তুমি আগের বারের মতো করবা, নির্ণয়কের মানটা বের করে ইকুয়াল টু হচ্ছে 0, ক্যালকুলেশন যদি তুমি করো অ্যান্সার তুমি সি পাবা, ঠিক আছে। তার মানে ব্যতিক্রমী হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটাকে তারা একটু অন্যভাবে বলছে, সেটা হচ্ছে কি ইনভার্টিবল হবে না। এবার আমরা চলে আসবো হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো অব্যতিক্রমী ম্যাট্রিক্সের আরেকটা নাম আছে যেটা আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে ইনভার্টিবল ম্যাট্রিক্স। এটার নাম কি ইনভার্টিবল ম্যাট্রিক্স, ইনভার্টিবল ম্যাট্রিক্স। তো ইনভার্টিবল ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝতেছি বলতো, যার নির্ণায়কের মানটা 0 হবে না, এবং যদি 0 না হয়ে থাকে তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাইব। তো এখানে অনেক কথাই বলছে, বাট আমরা এত কথা মনে রাখবো না, আমরা মনে রাখবো নির্ণায়কের মানটা কার সমান হবে না, 0 সমান হবে না, 0 সমান হবে না। তো এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পল গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমেই হলো তার জন্য হচ্ছে আমাদের বেশ কিছু ধর্ম একটু শিখে রাখতে হবে বা বৈশিষ্ট্য শিখে রাখতে হবে। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে বেশ কিছু নির্ণায়কের ধর্ম আছে, এটা আমরা মনে রাখবো। এবং সবসময় বলা হয় যে এখান থেকে প্রশ্ন কমন আসে, প্রশ্ন কমন আসে। তোমার সামনে এখনো যে কয়েকটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে তুমি দেখবা এখান থেকে তুমি প্রশ্ন কমন পাইতেই পারো, এটা মাস্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যতগুলো পারো ততগুলো স্টার চিহ্ন দিয়ে রাখো। তো দেখো আমি একটা বুঝাবো, বাকিগুলো তুমি ইজিলি করতে পারবা, কারণ আমরা প্রত্যেকে ফিজিক্সে মিটার পার সেকেন্ড বলতে কি বুঝে এটা আমরা বুঝে আসছি। তো আশা করি এটাও বুঝে যাবে একবারে। তো প্রথমে হচ্ছে তোমাকে তারা এখানে একটা যে কোনো একটা সহগ বা একটা সংখ্যা দিবে, আর একটা ম্যাট্রিক্স দিবে, যে কোনো একটা ম্যাট্রিক্স দিবে। পি এর জায়গায় তোমাকে তারা 2 3 4 5 বলতে পারে, এ একটা ম্যাট্রিক্স বলতে পারে, বা বি একটা ম্যাট্রিক্স বললো, দিয়ে তোমাকে বলবে তার নির্ণায়কের মানটা তুমি বের করো। নির্ণায়কের মানটা কি করো, বের করো। আর ইকুয়াল টু, আমরা প্রথমে হচ্ছে এই দুটাকে সেপারেট করে লিখবো। কি করে লিখবো, সেপারেট লিখবো, পি আর এ সেপারেট লিখবো, লিখলাম। এরপরে আমরা এই যে সংখ্যাটা থাকবে তারপর হচ্ছে আমরা এই যে তাদের যে মাত্রাটা আছে এই মাত্রাটা বসাবো, তাদের মাত্রাটা বসাবো। আর এই ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণয় করবো এই ম্যাট্রিক্সে। তার মানে আমাদের প্রশ্ন যদি এইভাবে থাকে পি আর এ একটা সহগ আর একটা ম্যাট্রিক্স, আমরা এটাকে আলাদা আলাদা করে লিখবো। সহগটার উপর বা ধ্রুবকটার উপর আমরা হচ্ছে মাত্রাটা বসাই দিব, আর যে ম্যাট্রিক্সে থাকবে তার আমরা নির্ণায়কের মানটা নির্ণয় করবো। একই রকম ভাবে বাকি সবগুলো আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো,
যেমন দেখো এখানে পি এ ছিল, এখানে পি এ আছে, বা পুরাটার উপর হোল ইনভার্স আছে, পুরাটার উপর ইনভার্স আছে। আর ভাই পুরাটার উপর যে ইনভার্স থাকে তার মানে কি, এটা 1/, হয় না? সাপোজ ধরে নাও যে আমি তোমাকে বললাম হচ্ছে 5 ইনভার্স, তার মানে তুমি কি লিখবো, মানে 1/5, ব্যাপারটা এরকম না? তাহলে এখানে বলছে পি এ পুরাটার উপর ইনভার্স, তার মানে তুমি কি বলবো, 1/পি এ। আর পি আর এ যদি থাকে তাকে কিভাবে লিখতে হয়, তাকে লিখতে হয় ঠিক এভাবে। এই সেম জিনিসটাই আমরা এখানে দেখো কপি করে লিখলাম, ঠিক আছে? এরপর দেখো এখানে একটু খেয়াল করে দেখো, পি এ হোল ইনভার্স না, পি এ এর উপরে শুধুমাত্র ইনভার্স। তার মানে আমরা ওই যে শিখছিলাম ফিজিক্সে মিটার পার সেকেন্ড মানে হচ্ছে m/s, শিখে আসছি না যে মিটার পার সেকেন্ড মানে হচ্ছে m/s। তো এখানেও ঠিক একই রকম কথা, যে আমাদের পি এ ইনভার্স, তার মানে কি এ ইনভার্সটা নিচে যাবে আর পিটা কি উপরে যাবে। তো আমরা তো জানি যে পি এর সাথে অলওয়েজ মানে ধ্রুবকটার সাথে হচ্ছে এন থাকবে, মাত্রা থাকবে, আর এ ম্যাট্রিক্সের সাথে জাস্ট নির্ণায়কের মানটা থাকবে। এটা একটু খেয়াল করে দেখো, পি এর উপরে ইনভার্স আসছে, বাট এর উপরে একবার ইনভার্স আর একবার ইনভার্স, তার মানে এর উপরে 2বার ইনভার্স, তার মানে কি 2বার ইনভার্স হলে এ এই থাকে যাবে, বাট পি এর উপরে একবার ইনভার্স, তার মানে পি নিচে চলে যাবে। দেখো পি নিচে গেছে, এটা এখানে থাকে আছে। তো এগুলো আমরা মনে রাখতে পারবো খুব ইজিলি যদি আমরা প্রথমটা আমরা একটু মনে রাখতে পারি, আর কিছু লাগবে না, ঠিক আছে? আর কিছু লাগবে না। চলো আমরা একটু এক্সাম্পলে চলে আসি। যেমন এই একটা এক্সাম্পল দেখো, বলছে 3/3 আকারের একটি বর্গ ম্যাট্রিক্স হলে ডি এর মান নির্ণায়কের মান তোমাকে দেওয়া আছে, আর এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে আমরা কি করবো দেখো, 2d হোল ইনভার্স, তো আমরা এটা কিভাবে লিখবো, 2 তারপর হচ্ছে ডি, কারণ 2 এর পরে মাত্রা আর ডিটাকে কি করবো, নির্ণায়ক আকারে লিখবো। 2 এর পর কত মাত্রা দেবো, 3/3, তার মানে এখানে 3 দিব, তার মানে হচ্ছে 8 ইন্টু ডি, ডি এর মান কত, 20, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 160। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ও এটা তো 1/, হবে, হোল ইনভার্স বলছে না, তাহলে হচ্ছে 1/, দিয়ে দাও। হ্যাঁ, তো আমি একটু মুছে দিই। তারপরে ব্যাপারটা এরকম দেখো, 1/2 আর হচ্ছে কত, ডি, 2 এর পর মাত্রা বসাও 3 আর ডি কে নির্ণায়ক আকারে লিখো। 1/, হচ্ছে 8 ইন্টু ডি নির্ণায়কের মানটা কত, 20, তাহলে হচ্ছে 1/8 দুগুণে 16। এটা তুমি সেম ভাবে চিন্তা করতে পারো, একদম সেম, দেখো একদম সেম, একদম সেম নিয়ম, কোনো পার্থক্য নাই। সেরকম অঙ্ক তোমাকে তারা দিতেই পারে। এবার আমরা চলে এসেছি অনুরাশিতে। অনুরাশি থেকে সাধারণত পরীক্ষাতে আসে না বললেই চলে প্রশ্ন, বা তা আমরা একটু শিখে রাখবো অনুরাশি। অনুরাশি জিনিসটা কি, অনুরাশি আর সহগুণক খুবই কাছাকাছি সম্পর্ক ওদের, ঠিক আছে? তো অনুরাশি মানে হচ্ছে যে তোমাকে তারা কি বলছে, দেখো এই নির্ণায়কটি এততম অনুরাশিটা তোমাকে নির্ণয় করতে বলছে, এততম, তার মানে বোঝাচ্ছে 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলামে তোমাকে যেতে হবে। 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দেখো 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম, তুমি এখানে যে ভুক্তিটা পেয়েছো সেই ভুক্তির কাছে যাবা, যাওয়ার পরে তুমি তার সারি কাটবা, তুমি তার কলাম কাটবা, কেটে দিলা। এরপর দেখো অবশিষ্ট কে আছে, অবশিষ্ট আছে 0x13, এটাই তার অনুরাশি। যে ভুক্তিটার বা কততম পদ ওইটা যদি তারা তোমাকে অনুরাশি নির্ণয় করতে বলে, তার কাছে যাবা, যাওয়ার পর তার কলাম কাটবা, তার সারি কাটবা, তারপর যা থাকবে সেটা তার কি, অনুরাশি। এখন তারা বলছে যে এততম অনুরাশি তারা তোমাকে দিয়ে দিচ্ছে -3, দিয়ে বলছে এখান থেকে কি করতে হবে, এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ক্যালকুলেশন করো, 0 - x ইকুয়াল হচ্ছে -3, তাহলে অতএব এক্স এর ভ্যালু হচ্ছে 3, জাস্ট আর গুণ করে দাও, অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার হচ্ছে সহগুণক। মনে রাখবা সহগুণক আর অনুরাশি হচ্ছে ইকুয়াল, মানে একই কথা। সহগুণক মানে হচ্ছে অনুরাশি। তাহলে ভাই কেন আলাদা টপিক, মনে রাখবা যে অনুরাশির সাথে একটা খালি জাস্ট চিহ্ন বসাইতে হবে, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে কি বলতো, সহগুণক পেয়ে যাবা। তারপরে আমরা এটাকে এভাবে লিখি যে সহগুণক ইকুয়াল টু অনুরাশি, লিখলাম অনুরাশি। তবে এই অনুরাশির সামনে একটা কি বসবে, চিহ্ন বসবে, কি বসবে, চিহ্ন বসবে। এখন এই চিহ্ন বলতে কি বোঝায়, এই চিহ্ন বলতে বোঝায় প্লাস অথবা কি বলতো মাইনাস বোঝায়। আর ভাই প্লাস আর মাইনাস পাবো কিভাবে, এই প্লাস আর মাইনাস পাবো হচ্ছে ঠিক এইভাবে, মনে রাখবো। তুমি নর্মালি তার সূত্র আছে যে -1 এর উপরে হচ্ছে সারি প্লাস কলাম, সারি প্লাস হচ্ছে কলাম, সারি প্লাস কলাম, -1 এর উপরে সারি প্লাস কলাম। অথবা যদি 3/3 আকারের
ম্যাট্রিক্স হয়ে থাকে এবং তার যদি তোমাকে তারা সহগুণক বের করতে বলে, তার চিহ্ন বের করা দুধভাত, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখবো। দেখো, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণে, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণে যে ভুক্তিগুলো থাকবে তারা অলওয়েজ পজিটিভ, এবং কর্ণ বাদ দিয়ে যদি সে অন্য কোনো পজিশনে থাকে তাহলে সে অলওয়েজ নেগেটিভ। এভাবে মনে রাখাটা সবচেয়ে সহজ, ঠিক আছে, সবচেয়ে সহজ। চিহ্ন নিয়ে আর প্যারা খাইতে হবে না। যেমন দেখো, তারা তোমাকে বলছে এখানে 3,2 তম ভুক্তির সহগুণক কোনটি হবে। 3,2 মানে কি? 3 নাম্বার সারি, আগে সারি, 3 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। এখন তার কাছে যাব, যাই হচ্ছে কলাম কাটবো, যাই হচ্ছে সারি কাটবো। এরপরে কি পড়ে আছে একটু দেখো ভাই, এরপরে পড়ে আছে হচ্ছে 1 3 2 4, 1 3 2 4। এবার এই যে 5, এটাই তো সহগুণক বের করব। তাহলে এই 5টা অ্যাকচুয়ালি কর্ণের মধ্যে আছে নাকি নাই, বা 5 হচ্ছে কর্ণের মধ্যে নাই। তো যেহেতু কর্ণের মধ্যে নাই, তার মানে সে হচ্ছে মাইনাস হবে। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে যা পাবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে বুঝতে পারছো যে মাইনাসটা কেমনে আসছে। এবার আমরা চলে আসি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সাধারণত পরীক্ষাতে আসে না, এটার সাথে আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা কানেক্ট করে দেয়। তা আমরা একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দেখবো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য তোমাকে এখানে নিয়মগুলো দিয়ে দেওয়া আছে যে আমরা আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে বের করব। তবে যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা হবে এগ্রিতে, কৃষিতে যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, কৃষি হোক বা জিএসটি হোক, যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, তার মানে এমসিকিউতে আমরা কিভাবে এটাকে খুব সহজে সমাধান করবো সেটা আমাদেরকে জানতে হবে। তুমি রিটেন সাধারণত এইভাবে করে থাকো যে প্রত্যেকটা ভুক্তি তুমি সহগুণক নির্ণয় করো, তারপর তুমি ওই সহগুণকগুলো হচ্ছে ওই ভুক্তির জায়গায় রিপ্লেস করো, দেন তাকে ট্রান্সপোজ করো, তারপর তুমি অ্যাডজয়েন্ট পাও। বাট এত কাহিনী আসলে আমরা করবো না, আমরা হচ্ছে এটাকে খুব সহজে শর্টকাট করে করব। তো সেটা আমরা এখন একটু দেখবো। অ্যাডজয়েন্ট 2/2 আকারে অ্যাডজয়েন্ট নির্ণয় হচ্ছে শর্টকাট। তো ধরে নাও যে তোমার কাছে এ নামে একটা ম্যাট্রিক্স আছে, যেটা হচ্ছে এ মাইনাস বি সি ডি। এখন এটা কি বের করতে হবে? অ্যাডজয়েন্ট বের করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। এখন তুমি করবা কি? তোমাকে কিছুদিন মনে রাখতে হবে যে এটা কিন্তু 2/2। এখন তুমি বলতে পারবে যদি পরীক্ষা 3/3 আসে, বা এখন পর্যন্ত 3/3 কখনো আসে নাই, তো আসবেও না। এমসিকিউতে কখনো 3/3 দিবে না, এটা অনেক বড় লং প্রসেস, 5-6 মিনিটে বা 10 মিনিটে একটা ম্যাথ। তো 3/3 দিবে না, চিন্তা করা দরকার না, 2/2 তুমি দেখবা। তো এই যেটা যেহেতু মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে তুমি হচ্ছে জায়গা চেঞ্জ করবা। কি চেঞ্জ করবা? জায়গা চেঞ্জ। আর এই যে আরেকটা যে কর্ণ আছে গৌণ কর্ণ, এদেরকে তুমি করবা হচ্ছে চিহ্ন চেঞ্জ করবা, চিহ্ন চেঞ্জ, জায়গা চেঞ্জ আর চিহ্ন চেঞ্জ, ঠিক আছে। তাই দেখো জায়গা চেঞ্জ যদি তুমি করো এ আর ডি এর মধ্যে, তাহলে কি হবে? ডি এ হবে। আর যদি তুমি চিহ্ন চেঞ্জ করো তাহলে কি হবে বলো তো? বি মাইনাস সি হবে, বি মাইনাস সি হবে। মাইনাস বি ছিল প্লাস বি হবে, সি ছিল মাইনাস সি হচ্ছে। তার মানে একটা হলো মুখ্য কর্ণ মানে হচ্ছে জায়গা চেঞ্জ, আর গৌণ কর্ণ মানে কি বলতো? চিহ্ন চেঞ্জ। তো এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে এই অ্যাডজয়েন্টটা তোমাকে নির্ণয় করতে বলছে, তখন তুমি কি করবা? অ্যাডজয়েন্ট অফ এ 6 আর 2 তুমি জায়গা চেঞ্জ করো, আর -5 আর এটা কত হবে? 3 হবে। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। অ্যাডজয়েন্ট তুমি এভাবে বের করবা, ঠিক আছে। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে নির্ণয় করতে বলবে। ইনভার্স ম্যাট্রিক্স, তো ফার্স্টে দেখো যে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে কিভাবে নির্ণয় করব। ইনভার্স ম্যাট্রিক্সটা, তো ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা সেটা কি? যে উপরে হবে অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হবে কি? নির্ণায়ক অফ এ। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, যে আমরা অ্যাডজয়েন্ট কি নির্ণয় করা শিখে আসছি না? মাত্রই শিখে আসলাম। আর কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমরা অবশ্যই বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো। আর ইনভার্স ম্যাট্রিক্স সবসময় আমাদের 2/2 আকারে দিয়ে থাকে। কত দিয়ে থাকে? 2/2, 3/3 দিবে না। আর 2/2 এর নির্ণায়ক বের করা সবচেয়ে সহজ, তাই না? আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে নির্ণায়কের মানটা কখনো 0 সমান হবে না।
তার মানে দেখো নির্ণয়কের মানে যদি কখনো জিরোর সমান হয়ে যাইতো তাহলে কি হইতো, বাই সামথিং বাই জিরো, মানে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো অসংজ্ঞায়িত তো করা যাবে না। তো এই জন্য বলা হয় যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কি হয়? শূন্য হয়। এই জন্য বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। এই জন্য তার নাম কি ছিল? নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা যেহেতু শূন্য হয় না, তার মানে তুমি এটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা। তো এই জন্য তাকে কি বলা হয়? ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে কি যার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তো এই জন্য আমরা যদি কখনো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই তাকে অবশ্যই কি হতে হবে? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে? এখানে বলছে কি দেখো, কোন ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নেই। কোন ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নেই, তার মানে কি অবশ্যই যদি সে ব্যতিক্রমী হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স হবে না। আমরা একটু খেয়াল করে দেখি নির্ণায়কের মান কার শূন্য। তুমি এটা দিকে তাকায় দেখো, 2 দুগুণে 4 মাইনাস 4, মানে নির্ণায়কের মান শূন্য। তো নির্ণায়কের মান যদি শূন্য হয়ে থাকে তাহলে কিন্তু তার কি নির্ণয় করা যাবে না? ইনভার্স নির্ণয় করা যাবে না। তার মানে বি হচ্ছে অ্যান্সার, যে নির্ণায়কের মান কি হয়ে গেছে বলতো আমাদের এখানে? শূন্য হয়ে গেছে। বলছে এটা বিপরীত ম্যাট্রিক্স কোনটি। তার মানে ইনভার্স ম্যাট্রিক্স তুমি প্রচুর এক্সাম্পল পাবা, এগ্রিতে আসা, জিএসটি তে আসা, অনেক অঙ্ক তুমি পাবা। তো ইনভার্স ম্যাট্রিক্স প্রত্যেকটা তুমি একই নিয়মে সলভ করতে পারবা, প্রত্যেকটা তুমি সলভ করতে পারবে একই নিয়মে। যেমন দেখো, এটার প্রথমে আমরা হচ্ছে নির্ণায়কটা বের করব। 6 মাইনাস 3 মানে হচ্ছে কত? 3 6, 6 থেকে 3 গেলে 3 হবে। ওকে, এবার আমরা চলে আসি কি এ ইনভার্স। নিচে হচ্ছে কত? 3, আর উপরেরটা কি হবে একটু খেয়াল করে দেখো। উপরেরটা কি হবে? প্রথমে আমরা হচ্ছে এই বরাবর জায়গা চেঞ্জ করব, 3 2, তারপর আমরা এই বরাবর কি করব? চিহ্ন চেঞ্জ করব, -3 -1। তাহলে হচ্ছে 3 -3 -1 2, আর হচ্ছে 1/3। তার মানে অ্যাকচুয়ালি প্রথমটাই তো মনে হওয়ার কথা, তাই না? প্রথমটাই অ্যান্সার। ওকে, একই রকম ভাবে দেখো, তোমাকে তার এটা এম ইনভার্স নির্ণয় করতে বলছে, তুমি সেম ভাবে কাজ করবা, যে আগে তুমি নির্ণায়কটা বের করবা। নির্ণায়কটা যদি বের করতে তাহলে কত হবে দেখো, 5 3টা মাইনাস, একটা ফর্মুলা মাইনাস, 2টা 3টা মাইনাস, তাহলে কত হবে? 6, মানে কত হবে এখানে বলতো? -1 হচ্ছে। তাহলে আমরা বলবো এম ইনভার্স, মানে নিচে হচ্ছে আমাদের -1 হবে, আর উপরে কি হচ্ছে দেখো, যে 5 1, তারপরে এখানে হচ্ছে তোমার 2 3। এখন তুমি যেটা মাইনাস দিয়ে গুণ করো তাহলে সবগুলোর মধ্যে মাইনাস হয়ে যাবে। মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো তাহলে সবগুলোর মধ্যে মাইনাস হয়ে যাবে, -5 -2 -3 -1। তাহলে এই বি হচ্ছে এখানকার অ্যান্সার, সবগুলোর মধ্যে মাইনাস হয়ে যাবে। একটা অঙ্ক আছে, এটা খুবই সহজ একটা অঙ্ক, পপুলার একটা ম্যাথ। যে প্রথমে আমরা তার হচ্ছে কি করবো? নির্ণায়কটা বের করবো। ধরেন এ একটা ম্যাট্রিক্স, তাহলে এটা আমরা আগে নির্ণায়কটা বের করি। তাহলে আর গুণ করে দাও, তাহলে আমরা কি বলবো? cos স্কয়ার থেটা প্লাস হচ্ছে sin স্কয়ার থেটা ইকুয়াল টু কত? 1। এটা আমরা জানি যে cos স্কয়ার থেটা প্লাস হচ্ছে sin স্কয়ার থেটা ইকুয়াল টু কত? 1। এখন হচ্ছে আমরা তা কি করবো? ইনভার্সটা নির্ণয় করবো। তুমি বলো নিচে 1 লেখার দরকার আছে? উত্তর না ভাই, দরকার নেই, নিচে নির্ণায়ক লেখার কোনো দরকার নাই। তাহলে আমরা বলবো এখানে জায়গা চেঞ্জ করব, cos থেটা আর আমরা এখানে চিহ্ন চেঞ্জ করবো, -sin থেটা, আর এটা কি বলতো? +sin থেটা। এই তো, এখন দেখো এটা কার সাথে মিলে? cos থেটা -sin থেটা sin থেটা, পুরোপুরি কি সি এর সাথে মিলছে। এখন বিপরীত ম্যাট্রিক্সের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে আমাদের যে কোনো একটা এ ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স তুমি যদি গুণ করো তাহলে অবশ্যই অলওয়েজ গুণফলটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে থাকবে। গুণফলটা কি হয়ে থাকবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে থাকবে। যে কোনো একটা ম্যাট্রিক্স তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে সবসময় এটা কি হয়ে থাকবে? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে এ ইনভার্স, তারপর ইনভার্স যদি হয়ে থাকে তাহলে কি বলবো? এ বলবো। আর এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এমসিকিউতে আসে, আমরা ভুল করি। এ বি ইনভার্স মানে পিছন থেকে শুরু হবে,
আগে বি ইনভার্স তারপরে এ ইনভার্স। এ বি সি ইনভার্স মানে পেছন থেকে শুরু হবে, আগে সি ইনভার্স তারপরে বি ইনভার্স তারপরে কি এ ইনভার্স। আর এটা তো নর্মাল এ ট্রান্সপোজ ইনভার্স মানে এ ইনভার্স ট্রান্সপোজ। আমরা এগুলো অবশ্যই একটু দেখে রাখবো। এটা কি হবে একটু বলো তো, কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? তোমরা একটু কমেন্ট করে বলো কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়। ওকে, একটু কমেন্ট করে জানাও। ওকে, তো এটার কিন্তু আসলে এটা হলো সঠিক উত্তর। কেন? কারণ হচ্ছে বৈশিষ্ট্য নয়। মানে আমরা জানি এ বি হোল ইনভার্স যদি হয়ে থাকে তাহলে আগে হচ্ছে বি ইনভার্সটা হবে পরে এ ইনভার্সটা হবে, এটা ভুল আছে, তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। এরপরে ইনভার্স ম্যাট্রিক্স সবসময় 2/2 তোমাকে ইনশাল্লাহ পরীক্ষাতে দিবে, কিন্তু হঠাৎ করে যদি কখনো তোমাকে তারা 3/3 দিয়ে দেয় তখন তুমি কি করবা? তো এই 3/3 তোমাকে তারা যদি দেয় তাহলে সেটা অবশ্যই কর্ণ বা স্কেলার ম্যাট্রিক্স হবে, কর্ণ বা স্কেলার ম্যাট্রিক্স। তো কর্ণ এই ম্যাট্রিক্স তুমি কিভাবে চিনো? কর্ণ ম্যাট্রিক্স কিন্তু ভাই এই যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, ঠিক আছে, শুধুমাত্র মুখ্য কর্ণে ভুক্তি থাকবে এবং বাকি জায়গাগুলোতে কি থাকবে বলতো 0 0 0 0 থাকবে। মুখ্য কর্ণে শুধু ভুক্তি থাকবে, যে কোনো সংখ্যা হতে পারে 1 2 3 -1 0 5 যে কোনো সংখ্যা হবে, বাকি সব ভুক্তি কি হবে 0 0 0 হবে। তো যদি কখনো এরকম তুমি দেখো যে কর্ণ বা একটা স্কেলার ম্যাট্রিক্স তোমাকে দিয়ে বলছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, তখন তোমার কোনো কাজে নেই, তখন তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এই যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে এগুলোকে উল্টায় দেওয়া 1/a 1/b 1/c, আর বাকি যা আছে সবই সেম থাকবে, বাকি যা আছে সবই কি থাকবে সেম থাকবে, 0 0 0 সব জায়গায় থাকবে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন এটা এটা ইনভার্স নির্ণয় করতে হবে। দেখো ভাইয়া, এটা ইনভার্স যখন তুমি নির্ণয় করতে যাবা তখন দেখো এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ দেখো 7 5 6 এবং বাকি সব ভুক্তগুলো 0 0, তো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স থাকতেছে আমাদের। তো এই কর্ণ ম্যাট্রিক্স থেকে তুমি শুধুমাত্র উল্টায় দাও 1/7 1/5 1/6, আর বাকি সব কিছুই কি হবে 0 0 0 হবে। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। ম্যাট্রিক্সের সমতা। তো ম্যাট্রিক্সের সমতা মানে কি? ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে ধরে নাও তোমার এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, বি আর একটা ম্যাট্রিক্স আছে ই এফ জি এইচ। তো আমি বললাম যে আমার এই দুটা ম্যাট্রিক্স হচ্ছে সমান, আমি বললাম যে আমাদের এই দুটা ম্যাট্রিক্স হচ্ছে কি এ ইকুয়াল টু বি, মানে দুটা ম্যাট্রিক্স আমার কি সমান। এই দুটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন যখন তাদের মাত্রাগুলো একই থাকবে, দুটা ম্যাট্রিক্সের মাত্রা কি থাকবে একই থাকবে। দুটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হচ্ছে দুটা মাত্রা কি থাকবে সেম থাকতে হবে, একই রকম ভাবে প্রত্যেকটা যে ভুক্তি আছে অনুরূপ যে ভুক্তিগুলো আছে, মানে এটা কি এ আই জে, এটা কি A11 না, আবার এটা কি বলতো A11 না, তার মানে এ ম্যাট্রিক্সে A11 পজিশনে যে ভুক্তি থাকবে, বি ম্যাট্রিক্সের A11 পজিশনে যে ভুক্তি থাকবে, তারা অবশ্যই ইকুয়াল হইতে হবে, তারাও কি হইতে হবে ইকুয়াল হইতে হবে। একই রকম ভাবে দেখো এখানে কি আছে, এটা বা এটা হচ্ছে আপনার A12 এক নম্বর সারি 2 নম্বর কলাম, আর এখানে কি আছে বা এখানে আছে আপনার 1 নম্বর সারি 2 নম্বর কলাম আছে এফ, তাহলে এই এফ আর বিও সমান হবে, অর্থাৎ অনুরূপ যে ভুক্তিগুলো আছে এরা কি হবে সমান হবে। এ ইকুয়াল টু ই, তারপর তুমি বলবা বি ইকুয়াল টু হচ্ছে এফ, তারপর তোমার জি ইকুয়াল টু তোমার সি, তারপরে এইচ ইকুয়াল টু হচ্ছে কত ডি। মানে তুমি কিন্তু কখনো আবার এটা বলতে পারবা না যে এ আর এফ সমান হবে, হবে না।
A11 পজিশনে যে ভুক্তি আছে, অপর ম্যাট্রিক্সের A11 পজিশনে যে ভুক্তি আছে, তারা কি হবে? ইকুয়াল হবে। তারা কি হবে? ইকুয়াল হবে। দেন তুমি ওটা বলতে পারবা। তার মানে তার মাত্রা সমান হইতে হবে, মানে মাত্রা সমান না হলে কিন্তু হবে না। ফার্স্ট হলো মাত্রা সমান হইতে হবে, মাত্রা সমান হইতে হবে এবং এই ভুক্তিগুলো অনুরূপ ভুক্তিগুলো কি হইতে হবে? ইকুয়াল হইতে হবে। ঠিক আছে? যেমন দেখো এই অঙ্কটা, তার এখানে কি বলছে যে এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। আমরা কি দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল বলছি, তার মানে কি হলো? অবশ্যই সমান। ওয়াই এর মানটা নির্ণয় করো। একটু খেয়াল করে দেখো, এখানে প্রথম ভুক্তিটা আছে 7, এখানেও 7ই আছে, আমরা দেখো মিলে গেছে। বাট এখানে আছে এক্স, এখানে আছে 3, তাহলে আমরা বলতে পারি এই এক্স আর 3 কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল দিলাম। তারপর দেখো এখানে 7 আছে, এখানেও 7ই আছে, বাট এখানে তার একটা রাশি দিচ্ছে, এখানে 9 দিচ্ছে, তাহলে বলবো 3x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত? 9। তাহলে এই যে একটু আগে আমরা এক্স ইকুয়াল 3 পাইছিলাম, সেই 3 এখানে বসাই দিই। তাহলে হচ্ছে দেখো 3 ইন্টু 3 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? 0 পাচ্ছি। 9 থেকে 9 গেলে কত? 0। এবার আমরা চলে এসেছি নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম, তো তোমরা দেখছো যে তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো নির্ণায়কের ধর্ম আছে, কিন্তু তোমার সবগুলো নির্ণায়কের ধর্ম দরকার নাই। তো তোমার কোনগুলো নির্ণায়কের ধর্ম প্রয়োজন? তুমি শুধুমাত্র শেষে যে তোমার নির্ণায়কের ধর্ম দুটো আছে, তুমি শুধুমাত্র সেগুলো একটু দেখে রাখো। যেমন তোমার এটা নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম অভিন্ন বা একই হলে নির্ণায়কের মানটা শূন্য হবে। অভিন্ন মানে কি? অভিন্ন মানে হচ্ছে যে তোমার দুইটা কলাম দেখতে একই রকম হবে, একই রকম হবে। প্রথম কলাম যদি 2 2 2 হয়, পরের কলামে তুমি 2 2 2ই পাচ্ছ, মানে একই পাচ্ছ, তখন তুমি বলবা নির্ণায়কের ভ্যালুটা কত? শূন্য। খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো এখানে তুমি কত? 5 5 পাচ্ছ, এখানে কি পাচ্ছ? 6 6 পাচ্ছ। আর তুমি যখন আড়াআড়ি গুণ করো, তুমি দেখো নির্ণায়কের ভ্যালুটা কত আসছে? শূন্য আসছে। শূন্য আসছে। যেমন দেখো এখানে তুমি সবগুলো ভুক্তি একই রকম, এখানে সবগুলো ভুক্তি একই রকম, এখানে সবগুলো ভুক্তি একই রকম, না এটা বাদ দাও, পরেরটা একই রকম না, প্রথম দুটা সবগুলো ভুক্তি একই রকম, তার মানে তুমি বলবো এটা নির্ণায়কের মানটা কত হবে? শূন্য হবে। কি হবে? শূন্য হবে। তো এরপরে আরেকটা আছে যে একটা যদি আরেকটা গুণিতক হয়ে থাকে, যেমন দেখো এখানে আছে কি? এক্স ওয়াই, এক্স ওয়াই, এখানে কি আছে? এক্স ওয়াই আছে, তাহলে এটার কি এটা গুণিতক না? এক্স ওয়াই গুণিতক কি এটা না? 2x 2y, 2x 2y তার গুণিতক। তার মানে যদি কোনো গুণিতকও হয়ে থাকে, একই গুণিতক হইতে হবে। এটা যদি 2 এর গুণিতক হয়, তাহলে পুরোটাই 2 এর গুণিতক হইতে হবে, মানে একটা 2 একটা 3 তাহলে হবে না, হয় সবগুলো একই গুণিতক হইতে হবে, আর নাহলে নাই। আমার দেখেন গুণিতক আগে যদি থাকে, তাও নির্ণায়কের অ্যান্সার কত হবে? 0 হবে। যেমন তুমি এখান থেকে খেয়াল করে দেখো 1 আর 2, এটা তার গুণিতক। কত গুণিতক? 10 এর গুণিতক। একের সাথে 10 গুণ করলে 10, 2 এর সাথে 10 গুণ করলে 10, ক্যালকুলেশন করলে অ্যান্সার কত চলে আসে? 0 চলে আসতেছে। তো এখানে দেখো নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলো অন্য একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণিতক বা নামতা হলে নির্ণায়কের মানে কি হবে? শূন্য হবে। ঠিক আছে? তো নির্ণায়কের মান নির্ণয়, তুমি নির্ণায়কের মান অনেকভাবে নির্ণয় করতে পারো। তার মধ্যে আমরা বলতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে, তুমি এটা ইউজ করতে পারতেছো না মনে হয়। তবে নির্ণায়ককে বিস্তৃতি করে আমরা একটু আগে দেখে আসছি অঙ্কের মধ্যে, নির্ণায়কের মৌলিক গুণাবলী ব্যবহার করে। তো একটু আগে যে মাত্র মৌলিক গুণাবলীগুলো আমরা দেখলাম, এগুলো ব্যবহার করে আমরা নির্ণায়ক অ্যান্সারগুলো বলতে পারি। এইভাবে আমরা আসলে নির্ণায়কের মানটা নির্ণয় করতে পারি। তো এমসিকিউতে মানে এবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অঙ্কটা আসছিল, সেটার অ্যান্সার কিন্তু কি ছিল বলতো? 0 ছিল। সেটার নির্ণায়কের অ্যান্সার ছিল 0। যদি তুমি ধরতে পারো, তাই তুমি খুব ইজিলি অ্যান্সার বের করে ফেলতে পারবা, যদি ধরতে পারো। তো কি কি কারণে নির্ণায়কের অ্যান্সারগুলো 0 হয়, সেটা তোমাকে জানতে হবে। কি কি কারণে? চলো আমরা কারণগুলো একটু দেখি। প্রথম যে কারণটা এখানে দিচ্ছি, চক্রক্রমিক। চক্রক্রমিক আকারে যদি থাকে, তাহলে আমরা বলবো সেই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। এবার হচ্ছে কোনো নির্ণায়কের সারি বা কলামগুলো সমান বা সমান্তর ধারা থাকলে, সমান বা সমান্তর ধারা, সমান বা সমান্তর ধারা। সমান্তর ধারা কি পারো? যে কোনো দুইটা পদের ডিফারেন্স কি হবে? সেম হবে। যে কোনো দুইটা পদের ডিফারেন্স কি হবে? সেম হবে। যদি যে কোনো দুইটা পদের ডিফারেন্স যদি সেম হয়ে থাকে, তাহলে কিন্তু ভাইয়া তুমি দেখবা যে নির্ণায়কের, ওটাকে আমরা সমান্তর ধারা বলবো, তো তখন নির্ণায়কের অ্যান্সার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, তারপর যদি কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামে সবগুলো ভুক্তি শূন্য হয়, মানে ধরে নাও যে তুমি এখানে একটা নির্ণায়ক দেখতে পাইছো, তবে নির্ণায়কের যে কোনো একটা কলাম বা একটা সারির সবগুলো ভুক্তিই শূন্য, তখন কিন্তু ভাইয়া সেই নির্ণায়কটা অ্যান্সার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এরপরে এটা আমরা মাত্রই দেখছি,
যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম অভিন্ন বা সমানুপাতিক হয়ে থাকে, যে কোনো দুটি সারি বা কলাম অভিন্ন বা সমানুপাতিক হয়ে থাকে, তবে সেই নির্ণায়কটির মান কি হবে? শূন্য হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, কিছুক্ষণ আগে এটা আমরা দেখলাম মাত্রই। এখন হচ্ছে আমরা নির্ণায়ক সম্পর্কে বেশ কিছু ম্যাথ করব, নির্ণায়ক নিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব। ওকে, প্রথমে বলছে এই নির্ণায়কটির মান শূন্য হলে এ এর মান নির্ণয় করো। এটা আসলে কিছুই না, ওই যে আমরা একটু আগে ব্যতিক্রমী ম্যাট্রিক্স করছিলাম ওটাই, যে আলফা মাইনাস 3 আলফা প্লাস 4 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু হচ্ছে 0। এখন তুমি যা সেটা ক্যালকুলেশন করো, আলফা স্কোয়ার প্লাস 4 আলফা মাইনাস 3 আলফা মানে হচ্ছে আলফা মাইনাস 12 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে কত? 0। আলফা স্কোয়ার 4 5 20, তাহলে একটা আলফার ভ্যালু হচ্ছে -5 আর আলফার ভ্যালু হচ্ছে +4, -5 আর +4। জাস্ট মিল টার্ম করো, ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাবা। এখানে দাদা তোমায় কি বলছে দেখো, যে এই নির্ণায়কের মান আর ওই নির্ণায়কের মান কি হবে? সমান হবে। যদি সমান হয়ে থাকে তাহলে তোমাকে সেখান থেকে কি করতে হবে? এক্স এর মানটা বের করতে হবে। এখন এটা ইজিলি করা যাবে। বলছে নির্ণায়ক অফ এ ইকুয়াল টু কি বলছে? নির্ণায়ক অফ বি। নির্ণায়ক অফ এ কেমনে করবা? জাস্ট আর গুণ করো, 2 মাইনাস মাইনাস হচ্ছে +4 ইকুয়াল টু 2 প্লাস হচ্ছে 4। আর তুমি এবার বুঝি বিস্তৃতি করো, 0 নিয়ে কাজ করার কোনো দরকার নেই, কারণ 0 নিয়ে কাজ করলে অ্যান্সার কি চলে আসবে? 0 চলে আসবে, তো দরকার নাই। তুমি এক্স নিয়ে যদি কাজ করে থাকো কেন? দশ তাই তুমি যেখানে এক্স নিয়ে থাকো তাহলে কি হবে দেখো, 4 মাইনাসে মাইনাসে হচ্ছে +2, তাহলে আমার এখানে হচ্ছে 6 ইকুয়াল টু 6x। তাহলে x এর ভ্যালু কত? 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1। আমরা সিম্পল অঙ্ক, অর্থাৎ নির্ণায়কের অঙ্কটা আমি তোমাকে বলি, নির্ণায়ক অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে এটা তোমার জন্য তত ভালো। হ্যাঁ, এবং কি কি কারণে অ্যান্সার 0 হচ্ছে এটা তোমাকে একটু দেখতে হবে। যেমন দেখেন কি বলছে, পি এর কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে, তাই তোমাকে বলেছে নির্ণায়কের মানটা কি হবে? শূন্য হবে। তারপরে আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে এমসিকিউতে শূন্য হওয়ার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা দেখে আসছি। তো এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে প্রথম সারিতে কে আছে? ভাই 1 2 3। দ্বিতীয় সারিতে কে আছে? ভাই 1 2 পি। তো এই পি যদি তুমি 3 চিন্তা করো, পি যদি তুমি 3 চিন্তা করো, তাহলে 1 2 3 1 2 3, তাই দুটা সারি দেখতে কি অভিন্ন হয়ে গেল না? তার মানে দুটা সারি দেখতে যদি অভিন্ন হয়ে যায় তাহলে নির্ণায়কের মানটা কি হবে? 0 হবে। তাহলে পি এর ভ্যালু কত? 3। ঠিক আছে, এটা একেবারে সেম আগের অঙ্কটার মতোই, যে নির্ণায়কের ভ্যালু 0 হলে কি হবে। এটা যেমন দেখো যে এখানে প্রথম কলামে সবগুলো ভুক্তি কি আছে? 0 0 0, সরি 1 1 1 আছে, মানে প্রথম যে কলামটা আছে সেখানে সবগুলো ধ্রুবক আছে। এবং পরে এগুলো কিন্তু ভাই চক্রক্রমী। চক্রক্রমী মানে আমরা কি জানি? এ এর জায়গায় বি আসবে, বি এর জায়গায় সি আসবে, সি এর জায়গায় আবার কি আসবে? এ আসবে, চক্রক্রমিক আকারে, চক্রক্রমিক আকারে। তো এখানে তুমি দেখো বি সি সি এ, আবার কি বলতে এ বি আকারে আছে। আবার এটা তুমি দেখো চক্রক্রমিক, বি সি সি এ এ বি, চক্রক্রমিক আকারে আছে। তো যদি তুমি দেখো যে একটা কলামের সবগুলো ভুক্তি একই রকম এবং বাকি দুটো তোমার চক্রক্রমিক আকারে আছে, তখন তুমি সোজাসুজি অ্যান্সার কি বসা দিবা? 0 বসা দিবা। ওকে, এরপরেরটা, এটার অ্যান্সার সবসময় তুমি চেষ্টা করবে মুখস্থ রাখার জন্য, যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। দেখো 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো এই 1 ওমেগা ওমেগা স্কোয়ারে সবগুলো যদি পজিটিভ হয়ে থাকে, যেমন দেখো এখানে 1ও পজিটিভ, ওমেগাও পজিটিভ, ওমেগা স্কোয়ারও পজিটিভ, সবগুলোই পজিটিভ। তো সবগুলো যদি পজিটিভ হয়ে থাকে তাহলে নির্ণায়কের অ্যান্সার কিন্তু ভাইয়া 0ই হবে। নির্ণায়ক কত হবে? 0ই হবে। সবগুলো যদি তোমার পজিটিভ হয় 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে নির্ণায়কের অ্যান্সার কত হবে? 0 হবে। আর যেমন এটা একটু খেয়াল করে দেখো যে এখানেও কিন্তু দেখো 1 আছে
ওমেগা আছে, ওমেগা স্কোয়ার আছে, বাট এখানে ওমেগার আগে আছে কি বলতো মাইনাস, ওমেগার আগে কি আছে দেখো মাইনাস, মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, বাকিগুলো কিন্তু কি আছে বলতে প্লাস আছে। তো যদি তোমরা কখনো দেখো ওমেগার আগে মাইনাস, তুমি এটাকে নর্মালি বিস্তৃতি করো, এটা কিন্তু বিস্তৃতি করো, বা বিস্তৃতি করতে সময় লাগবে, ক্যালকুলেশন করতে সময় লাগবে, বা যদি দেখো ওমেগার আগে মাইনাস আছে তাহলে অ্যান্সার তুমি ডিরেক্টলি বলবো হচ্ছে -4। এটা একটু মনে রাখিও, এটা একটু মনে রাখিও, তাহলে হবে। যেমন জিএসটিতে আসে একটা ম্যাথ, যে আই স্কোয়ার মান আমরা জানি আগে থেকে -1, এটা জরুরি সংখ্যা, এরকম তারা তোমাকে একটা অঙ্ক দিচ্ছে। তো তুমি কি করতে পারো, তুমি সহজে এটাকে কিভাবে করতে পারো? আচ্ছা, আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, দুইটা নিয়মে করা যায়। আমি তোমাকে এইভাবে শিখেছি, দেখো যে আই এর পাওয়ার আমরা জানি যে আই এর পাওয়ার যদি কখনো কিউব হয় তাহলে আমরা বলতে পারি কি -i, তাই না? তারপরে আই এর পাওয়ার 4 হলে কত বলবো? 1 বলবো। তারপরে আই এর পাওয়ার 5 হলে আমরা কি জানি? i জানি। আই এর পাওয়ার 7 হলে আমরা কত জানি? -i জানি। কারণ কি হয় যে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষটা হচ্ছে উত্তর। আই এর যে পাওয়ারগুলো থাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষটা হচ্ছে উত্তর। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে আই এর পাওয়ার 1 মানে আই এর পাওয়ার 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3, আর আই কিউবের মান কত হয়? -i হয়ে থাকে। তুমি এখন এটাকে নিয়ে একটু কাজ করো, যে আমি প্রথম কয়েকগুলো ঠিক রাখবো, আই কিউব, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 7, এটাকে আমি এইভাবে রাখলাম। এটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আই কিউবের ভ্যালু কত ভাই? -i। আই কিউবের ভ্যালু কত ভাই? -i। আই টু দি পাওয়ার 5 মানে কি ভাই? +i। আই টু দি পাওয়ার 5 মানে কি? +i। আই টু দি পাওয়ার 7 মানে কি? -i। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু পুরোটাই 0 হয়ে গেল, কারণ আই থেকে আই গেলে 0, এটা থেকে এটা গেলে 0, এটা থেকে এটা গেলে কত? 0। তারপর দেখো এই কলামে সবগুলো ভুক্তি কি হবে? 0 0 0 হবে, ঠিক আছে? তার মানে অ্যান্সারটা কি হবে বলো তো? 0 হবে। অ্যান্সার কি হবে? 0 হবে। যেমন দেখো এটা একটা চক্রক্রমিক, কেমনে? কারণ এখানে সবগুলো ভুক্তি 1 1 1, এখানে আছে এ বি সি, এখানে কি আছে? বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। মানে এটার মানটা কত হবে? 0 হবে। কত হবে? 0 হবে। যেমন এটা তুমি একটু খেয়াল করে দেখো, এটা হলো সমান্তর ধারা। এটা বুঝলেন কেমনে এটা সমান্তর ধারা? একটু খেয়াল করে দেখো যে 10 13 16, বা তুমি এভাবে দেখো 10 11 12 13 14 15, 10 11 12। তুমি যদি কলাম বরাবর চিন্তা করো তাহলে এদের অন্তর বা এদের ডিফারেন্স কত করে? 1 করে। এখানে তুমি একটু খেয়াল করে দেখো 13 14 15, এদের অন্তর কত করে? বা এদের অন্তর হচ্ছে 1 করে। তার মানে যে কোনো দুইটা সারি বা দুইটা কলামের যদি তুমি দেখো তারা সমান্তর ধারাভুক্ত অবস্থায় আছে, তাহলে অ্যান্সার কত হবে? 0 হবে। তার দেখা দেখি নাম নাই, অ্যান্সার ডিরেক্টলি কত হবে বলতো? 0 হবে। কি কি কারণে অ্যান্সার 0 হয় এগুলো তোমার জানাটা খুব বেশি দরকার। তারপরে দেখো আরেকটা জিনিস, যদি তুমি কখনো দেখো যে একটা কর্ণ ম্যাট্রিক্স আছে, একটা কর্ণ ম্যাট্রিক্স আছে, এবং সেই কর্ণ ম্যাট্রিক্সে তারা তোমাকে হচ্ছে নির্ণায়কের মানটা বের করতে বলতেছে, কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স আমরা একটু আগে শিখে আসছি বা চিনে আসছি যে মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো ভুক্তি কি হবে? 0 0 0 0 0 হবে। তো দেখো বাকিগুলো 0, এটার এবিসি আছে। তাহলে আমরা এটা নির্ণায়কের মানটা কিভাবে নির্ণয় করবো? খুবই সহজ, জাস্ট এবিসি কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে আমরা সেগুলোকে গুণ করে দেবো, মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে জাস্ট গুণ করে দিব। তাহলে এবিসি, তাহলে দেখো এখানে আমাদের কি আছে? 5 5 5। তাহলে আমরা এই 3টা 5 কি করে দিব? গুণ করে দিব। 3টা 5 গুণ করলে কত পাবো? 5 কিউব পাবো। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 5 কিউব হচ্ছে। অ্যান্সার কত? 5 কিউব। এইতো। তাহলে আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলতে চাই, আমাদের এই যে নির্ণায়কের ক্ষেত্রে 0 হওয়ার যে কারণগুলো, এই কারণগুলো একটু ভালো করে দেখবা। এবং তুমি বইয়ের তোমার গাইড তো না, তোমার যে কোনো একটা বই, তুমি নেটওয়ার্ক বই বলো বা যে কোনো একটা বই বলো, তুমি সেই বইটা দেখো, বা কৃষি নির্ভরশীল যে কোনো তুমি যদি বই দেখো, তুমি দেখবা যে নির্ণায়কের যে ম্যাথগুলো আসতেছে সেগুলো কিন্তু সাধারণত অ্যান্সার 0ই আসতেছে। 0 আসার কারণগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। একই রকম ভাবে তুমি যদি নেটওয়ার্ক বোর্ডে যদি এখন এই ক্লাসটা করার পরে তুমি জাস্ট নেটওয়ার্ক বইটা দেখো, তুমি দেখবা তোমার সব প্রশ্নের মনে হচ্ছে কমন, সব প্রশ্নই কমন। মানে অনেক এক্সট্রা আরো টাইপ আছে, অনেক এক্সট্রা কিছু আছে, কিন্তু এত কিছু দরকার নেই। তোমার কৃষির জন্য ঠিক যতটুকু দরকার হবে ঠিক ততটুকু করে তুমি যদি পড়ো, তাহলে আমার মনে হয় তুমি অবশ্যই কৃষিকে ক্র্যাক করতে পারবে। এখানে তোমাকে অগোছালো ভাবে পড়া যাবে না, এখানে তোমাকে অনেক বেশি পড়া যাবে না। অনেক বেশি পড়লেই তুমি দেখবা তুমি ধরা খেয়ে যাচ্ছ, আটকে যাচ্ছ, সে অনেক বেশি পড়া যাবে না।
তো যতটুকু পড়তে হবে ততটুকুই কিন্তু আমরা ক্লাসের মধ্যে পড়াচ্ছি। তো ম্যাট্রিক্স সিনট্যাক্স এইটা হয়তোবা তোমরা ভার্সিটির জন্য, তোমার ঢাকা ভার্সিটির জন্য অনেকগুলো টপিক এক্সট্রা বা টাইপ দেখে আসছো, বা আমি নিজে করাইছি, কিন্তু এগ্রিতে আসে কিন্তু সেটা এতগুলো টাইপ করানোর কোনো প্রয়োজন পড়বে না। তার মানে যতটুকু প্রয়োজন পড়তেছে ঠিক ততটুকু তোমাকে করানো হচ্ছে, ঠিক আছে? ওকে, তো আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ, কারণ যে টপিকগুলো দরকার ছিল সেই টপিকগুলো পড়ানো হয়েছে। এক্সট্রা যে টপিকগুলো দরকার পড়বে না ওই টপিকগুলো কিন্তু অ্যাভয়েড করা হয়েছে। তো তোমাদের কাজ এখন একটাই, যে প্রশ্ন ব্যাংকটা এখন দেখা, কৃষির প্রশ্ন ব্যাংকটা দেখা। কৃষির প্রশ্ন ব্যাংকটা অ্যানালিসিস করে হচ্ছে এখানে টাইপগুলো সাজানো হয়েছে। তো এখন তোমার কাজ হচ্ছে কৃষির প্রশ্ন ব্যাংকটা একটু দেখা, এবং ম্যাট্রিক্স নির্ণায়কে কৃষি পরীক্ষাতে বিগত বছরে কি আসছিল সেগুলো একটু দেখা। দেখলে আমার কাছে মনে হবে তুমি অবশ্যই A to Z সবকিছুই করতে পারবে।